ভোজ্য তেলের কৃত্রিম সংকটে তৈরি করে ভোক্তাকে জিম্মি, পুরানো কৌশলে দাম বাড়ানোর পায়তারা, চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকেরও কম, আমদানিকারক ও ডিলারদের দুষছেন বিক্রেতা। 5 লিটার তেল নিতাম, এখন আমরা 5 লিটার পাচ্ছি না। রোজার আগে নিচে 150 টাকা কেজি, এখন বেড়ে গেছে 200 টাকা কেজি। সিন্ডিকেট একটু বাড়া, কিছু করার নাই তো। তেল থাকতেও তেল নাই। কাস্টমার চাচ্ছে দুইটা আমরা দিতেন, আমরা একটা করে দেই। সংকটটা তৈরি করে একমাত্র যারা ডিলার তারা। অধিকাংশ ফ্যামিলি 5 লিটার একটা তেল নেয়, এই জন্য 5 লিটার খুব ওই পরিমাণ কোনো কোম্পানি দিচ্ছে না। কারসাজিকারীদের শাস্তি, ন্যায্য মূল্য সরবরাহ নিশ্চিত করতে হবে সরকারকেই। মিলগেট থেকে কতটুকু তেল কোন জেলায় নিয়ে যাচ্ছে মনিটরিং এর নেটওয়ার্কের মধ্যে আনলেই কিন্তু এটি সম্ভব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন রাব্বি। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কমছেই না হামের প্রকোপ, 24 ঘন্টায় 4 শিশুর মৃত্যু, সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ, একদিনে হাসপাতালে ভর্তি 1300-র বেশি, ঢাকার বাইরে বাড়ছে রোগীর চাপ। ছুটির দিনে সংসদের রেকর্ড 25টি বিল পাস, আইনে রূপ পেল সাইবার সুরক্ষা সংশোধন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অর্থ বিল, বিরোধী দলের ওয়াকআউট, দাবি আদায়ে কঠোর হুঁশিয়ারি। বগুড়া শেরপুরে ভোটে অনিয়মের অভিযোগ তুলে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন গোলাম পরোয়ার। 2 বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, নিয়োগ প্রক্রিয়া আসছে পরিবর্তন, দালালের দৌরাত্ম্য রুখতে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অভিবাসন ব্যয় নিয়োগকর্তার। এবং লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রবাসী বাংলাদেশি নারীর মৃত্যু, অব্যাহত আগ্রাসনে হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি, কাল ইসলামাবাদে শান্তি আলোচনা। ভোজ্য তেলের তীব্র সংকট রাজধানীর বাজারে, চাহিদার তুলনায় সরবরাহ নেমেছে 5 ভাগের 1 ভাগে। পুরানো কৌশলে ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা বলছেন বিক্রেতারা, এজন্য আমদানিকারক আর ডিলারদের দুষছেন তারা। আর ক্যাব বলছে কারসাজিকারীদের শাস্তি, সয়াবিনের ন্যায্য মূল্য ও সরবরাহ নিশ্চিত করতে হবে সরকারকেই। সালটা 2022, মাসের নাম ফেব্রুয়ারি। দিনের পর দিন দেন দরবার করে ব্যবসায়ীদের চাপে ভোজ্য তেলের দাম বাড়াতে বাধ্য হয় সরকার। একই মাসে আবারও দাম বাড়ানোর প্রস্তাব আসে কোম্পানি থেকে। সরকার আমলে না নিলে বাজারে কমতে থাকে সরবরাহ। কোম্পানির উৎপাদন পর্যায়ে তদারকি আর দাম সহনীয় রাখতে সরকার ভ্যাট কমালেও উচ্চ মূল্যের চাপ থেকে রেহাই পায়নি ভোক্তা, যার প্রমাণ মেলে ভোজ্য তেল উৎপাদন ও সরবরাহ কমিয়ে দেওয়ার দায়ে ওই বছরই 11 মে 8 কোম্পানির বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশনের করা মামলায়। এরপর আর মুক্তি মেলেনি ভোজ্য তেলের বাজারে জিম্মি হয়ে পড়া ভোক্তার। সিন্ডিকেটও করে হেরা, তেল থাকতেও তেল নাই, তেল লুকাইতে। আমার দাদা বেতন তো আর বাড়ে নাই, দেখা গেছে তেলের দাম বাড়তি এখন। এই যে রোজার আগে নিচে 150 টাকা কেজি, এখন বেড়ে গেছে 200 টাকা কেজি। রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা বলছেন, এবার রোজার ঈদের পর থেকে সরবরাহ কমতে শুরু করে। বর্তমানে যে পরিমাণ সয়াবিন পাম তেলের চাহিদা তারা পাচ্ছেন তার 5 ভাগের 1 ভাগ। অর্ডার দিয়ে 5 কার্টন পাই, সর্বোচ্চ 1 কার্টন বা 2 কার্টন। প্রত্যেক দিন চাহিদা 40 কার্টন তেল, আমার দিচ্ছে 15 থেকে 20 কার্টন তেল। আমাদের থেকে দেওয়া গেছে যে 945 টাকা রাখে, সেই ক্ষেত্রে আমরা যে কাস্টমারকে ডিসকাউন্ট দিব সেই প্রসেস আমাদের নাই। পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী এমন পরিস্থিতিকে আরেক দফা দাম বৃদ্ধির জন্য কোম্পানিগুলোর কৌশল পূর্বাভাস হিসেবে দেখছেন ক্রেতা বিক্রেতারা। 5 লিটার পাচ্ছি না, পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না, সে কারণে এখন আমরা 2 লিটার নিতে হচ্ছে আমাদের। যদি এই দামটা বাড়ে আমাদের তো অনেক প্রভাব পড়বে। এ অবস্থায় ভোক্তার অধিকার নিয়ে কাজ করার সংগঠন ক্যাব বলছে, কয়েকটি কোম্পানি মিলে বছরের পর বছর ইচ্ছে করে বাড়িয়ে চলেছে দাম। সরকার যেন ব্যবসায়ীদের কথাই না চলে, সরকার তার আইন মতোই চলে এবং সরকার যেন ব্যবসায়ীদের পক্ষে অবশ্যই থাকবে, ব্যবসার পরিবেশটা রাখবে, কিন্তু ফেয়ার ব্যবসা যাতে হয় সেটা নিশ্চিত করবে। ঈদের পর থেকে এরই মধ্যে খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে লিটারে 10 থেকে 20 টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে এখনো জ্বালানি তেলের সংকটে হিমশিম পরিস্থিতি। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা লাইনে ভোগান্তিতে চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল মিলছে চাহিদার চেয়েও কম।
এদিকে বিপণনের স্বচ্ছতা আনতে ঢাকার 2টি পাম্পে চালু হয়েছে ফুয়েল পাস অ্যাপ। শুক্রবার সকালে ঢাকার বিভিন্ন প্রান্তে ফিলিং স্টেশনগুলোর চিত্র প্রায় একই রকম। ছুটির দিনেও দীর্ঘ লাইনে গ্রাহকের অপেক্ষা, মিলছে না চাহিদা মতো তেল। কেউ লাইনে দাঁড়িয়েছেন গতকাল মধ্যরাতে, কেউ বা ভোর 4টায়, কেউ বা আবার একাধিক পাম্প ঘুরে কয়েকবার তেল সংগ্রহের অভিযোগ তুলেছেন। 7-8 ঘন্টা হয়ে গেছে, আগাচ্ছে না। এখন তেল দিচ্ছে নাকি 2টা নজল থেকে তেল দিচ্ছে। তেল যদি সব নজলগুলো থেকে দিতে তাহলে আমাদের ভোগান্তিটা আরও কম হতো। আজকে মর্নিংয়ে আসছি 5টা 58 মিনিট। প্রতিটা পাম্পে লিমিট দেওয়া হয়েছে 500 টাকা, তো কোনো পাম্পে এখানে হয়তো সম্ভবত 1000 টাকা দিচ্ছে। যে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখছে, দেখার পর ওনাদের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হচ্ছে যে আদৌ তেল আসবে কিনা। সবাই চাচ্ছে যে একটু স্টক করে রাখতে, কখন ফুয়েলের দাম আরও বেড়ে যেতে পারে। এরই মধ্যে সরবরাহ সংকটে বন্ধ রয়েছে রাজধানীর অধিকাংশ পাম্প। জ্বালানি বিপণনের স্বচ্ছতা আনতে ছোট পরিসরে চলছে ফুয়েল পাস অ্যাপসও। আপাতত রাজধানীর সোনার বাংলা ও ট্রাস্ট ফিলিং স্টেশনে অ্যাপটি চালু করা হয়েছে। স্মার্ট অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে ফুয়েল ডেলিভারি বা বিপণনের একটা ব্যবস্থা রেখেছেন এবং পাইলট প্রজেক্ট হিসেবে এই এলেনবাড়ি ফুয়েল পয়েন্ট এটাকে সিলেকশন করা হয়েছে। মোটরসাইকেল যারা গ্রাহক আছে তাদেরকেই এই অ্যাপের মাধ্যমে তেল নেওয়া উৎসাহিত করা হচ্ছে। বিপিসি সূত্র বলছে, আমদানি পাইপলাইনে থাকা তেলের চালান সময়মতো দেশে পৌঁছালে সংকট হবে না চলতি মাসে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। কমছে না হামের প্রকোপ। প্রতিদিনই হাসপাতালগুলোতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। হাম উপসর্গে গত 24 ঘন্টায় সারা দেশে 4 শিশুর মৃত্যু হয়েছে, শনাক্ত আরও 168। 103 ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালের বিছানায় 2 বছরের শিশু মার্জিয়া। রাজধানীর আরও 2টি হাসপাতালের শয্যা সংকটে স্বজনরা তাকে ভর্তি করেছেন ডিএনসিসি হাসপাতালে। তবে স্বস্তির খবর, ধীরে ধীরে সেরে উঠছে শিশুটি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে ছাড় পাওয়া রোগীর বিপরীতে ভর্তি হচ্ছেন দ্বিগুণ রোগী। গত 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানীর ডিএনসিসি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 70 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 44 জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন 310 জন। রোগীর স্বজনরা জানান, সুস্থ হওয়ার পরও অনেক শিশুই ফের আক্রান্ত হচ্ছে হামে। ঢাকা মেডিকেলে গেছি, তারপর কলমিটলা গেছি, কোথাও বেড নাইগা, ভর্তি হতে পারে নাই। আজকে সকালে এখানে এসে ভর্তি হয়েছি। চিকিৎসা চলতেছে, স্যালাইন লাগাইছে, কিন্তু মুখের খাবার খাচ্ছে না। এখানে ভর্তি হওয়ার পরের দিন অনেক বেশি রেশ হয়ে গেছে শরীরে। চিকিৎসকরা বলছেন, হাম নিয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। হামের লক্ষণ দেখা দিলে শিশুদের দ্রুত হাসপাতালে নিতে হবে। অনেকটা করোনাকালীন সময়ের মতো ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা এবং ভিড় এড়িয়ে চলা, এই ব্যাপারগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু এই আক্রান্তের হারটা অনেক কমে আসবে। দেশে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে প্রায় 150 শিশু। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে 12,000। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের 13তম দিনের বৈঠক। শুক্রবার দ্বিতীয় সেশনের শেষ দিকে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলেন তারা। এখনো পর্যন্ত 133 অধ্যাদেশের মধ্যে 91টি বিলের মধ্যে 117টি অধ্যাদেশ আইনি রূপ পেয়েছে। 16টি অধ্যাদেশ উত্থাপন না করায় সরকারের বিরুদ্ধে ছল চাতুরির অভিযোগ এনে দাবি আদায়ে কঠোর হুঁশিয়ারি দেয় বিরোধী জোট। দেখা হবে, তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণী দিনের দিনভর নজর ছিল সংসদ অধিবেশনের দিকে। শেষ পর্যন্ত নানা নাটকীয়তা, উত্তেজনা, পাল্টাপাল্টি বক্তব্যে সংসদের 13তম দিন শেষ হল বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে। এ নিয়ে 4 বার ওয়াকআউট করেছে বিরোধীরা। শুক্রবার সন্ধ্যা 7:35 অধিবেশন চলাকালে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে সংসদ অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে বের হয়ে যায় বিরোধী দল। এটা কিন্তু রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হলো, কনসেনসাস ভঙ্গ করা হলো। তাহলে এই বিশেষ কমিটি যেটা করা হয়েছিল সেই কমিটির কোনো প্রয়োজন ছিল না। আমরা জানি সরকারি দল চাইলে যে কোনো আইন, যে কোনো বিল তারা উপস্থাপন করতে পারে, সংশোধনী আনতে পারে, পাশ করতে পারে, তাদের সেই মেজরিটি রয়েছে। বিরোধী দলের হা নায়ের আসলে এখানে কোনো মূল্য নেই। কিন্তু আমরা এখানে কেন আছি? আমরা এখানে আছি
যাতে আমাদের আপত্তি থাকলে জনস্বার্থের বিষয়ে আমরা কথা বলতে পারি। কোনো বিল নিয়ে বিরোধীদের আপত্তি থাকলে পরবর্তীতে আলোচনা করার আশ্বাস দেন আইনমন্ত্রী ও চিফ হুইপ। তবে সরকার দলের এই আশ্বাসে বিশ্বাস নেই বিরোধী দলের। বিলটা পাশ হয়ে গেছে, আপনার যদি এটা নিয়ে আরও কথা থাকে নিশ্চয়ই কথা বলার পথ উন্মুক্ত থাকবে এবং এই বিলটা আবার সংশোধনী আকারে আমরা নেক্সট সেশনেও আনতে পারি, এই সেশনের মধ্যেও আনতে পারি। ফ্যাসিজমের রুটগুলা যদি রেখে আমরা এখান থেকে বিদায় নেই, তাহলে আমরা আমাদের দায়িত্ব, বিবেক এবং জনগণের কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাব। আমরা স্পষ্ট জানতে চাচ্ছি এই সবগুলা বিল আসবে কিনা। এদিকে চিফ হুইপ বলেন গণভোটের বিরোধী নয় সরকার। পাল্টা জবাবে বিরোধী দলের নেতা বলেন সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটের বিরোধিতা করেছে সরকার। জনগণের স্বার্থ রক্ষায় সব দাবি আদায় করার হুঁশিয়ারি দেন তিনি। আমরা গণভোট মানি না, এই যে তো আপনার মাননীয় নেতা আমাদের চেয়ারম্যান, পার্টি চেয়ারম্যান আবু সাইদের বাড়ি ভিজিট করবার তিনি বলেছেন আমরা গণভোটের পক্ষে ভোট দেবো। তাহলে এত ভোট আসলো কোথা থেকে? ক্যাম্পিং করছে, নিজেই ক্যাম্পিং করেছে। আমরা মানি না মানে কি? গণভোটের প্রতি সম্মান দেখানোর জন্যই তো সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার কথা ছিল। ওনারা প্রথম দিনই তো সেটা লঙ্ঘন করেছেন। জনগণের অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমরা কোনো জায়গায় চুল পরিমাণ কোনো ছাড় দেব না। অধিবেশনের শুরুর ৩০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পাশ করার কথা। অধ্যাদেশগুলো নিয়ে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত সংসদের বিশেষ কমিটিতে পুলিশ কমিশন সহ ১৬টি অধ্যাদেশ উত্থাপন না করার সিদ্ধান্ত দেয় সরকার পক্ষ। তবে সরকারের ক্ষমতা কুক্ষিগত করার জনবিরোধী কৌশলের অভিযোগ এনে এর বিপক্ষে অবস্থান নেয় বিরোধী জোট। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে সংসদে পাশ হলো রেকর্ড 25টি বিল। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন, সাইবার সুরক্ষা সংশোধন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, অর্থ বিল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতায় আইনি রূপ পেল এগুলো। বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল ছাড়াও গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনের গুরুত্বপূর্ণ বিলগুলো কণ্ঠ ভোটে পাশ হয়। সকালের সেশনে আমানত সুরক্ষা বিল, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন সহ 10টি বিল পাশ হয়। এদিকে 15 এপ্রিল সকাল 11টা পর্যন্ত মুলতবি করা হয়েছে সংসদ অধিবেশন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং নিপীড়ন নির্যাতনের শিকার নেতা কর্মীই মনোনয়নে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছুটির দিনে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায় মুখর। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম বিক্রি, যা চলবে আগামী রোববার পর্যন্ত। বিএনপির শীর্ষ পর্যায় থেকে যাচাই বাছাইয়ের পর নির্বাচন কমিশনে পাঠানো হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন সংগ্রামের সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতাকে পুঁজি করে বিএনপির জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সম্ভাব্য নারী প্রার্থীরা। প্রধানমন্ত্রী উনি যাদেরকে যোগ্য মনে করবেন তাদেরকেই নমিনেশন দিবেন। বিএনপিতে বিশাল স্পেস দেওয়া আছে দেশ সেবার জন্য, এজন্যই আজকে আমি এই ফর্মটা নিলাম। যারা নির্যাতনের শিকার হয়েছে 17 বছর দল সেই সব নারীদেরকে খুঁজে বের করে সংরক্ষিত নারী আসনের মূল্যায়ন করবেন। যারা রাজপথের সম্মুখভাগে ছিল, আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল, তাদেরকে যদি মূল্যায়ন করা হয় তাহলে সেটা সঠিকভাবে হবে। যেহেতু সরাসরি সংরক্ষিত আসন 36টা আছে, দল দিবে, সেখানে তো প্রত্যাশা থাকবেই। যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে, আমি মনোনয়ন প্রত্যাশী, অবভিয়াসলি আমি নিজেকে যোগ্য মনে করি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা এবং নিপীড়ন নির্যাতনের শিকার নেতাকর্মী মনোনয়নে অগ্রাধিকার পাবেন। বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। তফসিল অনুযায়ী আগামী 12 মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। জাতীয় সংসদের নারীদের জন্য 50টি সংরক্ষিত আসনে, বিএনপির জন্য 36টি এবং জামাত ইসলামী সহ তাদের জোটের জন্য 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে একটি আসন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার।
শেরপুর ও বগুড়ায় ভোটেই প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তার। গণভোটের রায় বাস্তবায়ন এবং শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের ফল বাতিল সহ পুনরায় গণভোটের দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল। জুমার নামাজের পর দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড় বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে জামায়াত নেতারা জানান, শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে। জুলাই অভ্যুত্থানের চেতনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তাদের। জনগণ ক্ষমতায় দিল, এখন জনগণকে আপনারা ভুলে যাচ্ছেন। নির্বাচনের নামে তারা ভোট ডাকাতি করেছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বগুড়া 6 ও শেরপুর 3 আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বলেন, বৃহস্পতিবারের ভোট প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে বলেও অভিযোগ করেন তিনি। গতকালকের নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, আপনি এই 2টি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। গণভোটের রায় মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। গণভোটের ফলাফল কার্যকর করা ছাড়া এই জাতির সামনে কোনো পথ খোলা নেই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 2 বছর বন্ধ থাকার পর অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রম বাজারের দুয়ার। নিয়োগ প্রক্রিয়ায় আসছে পরিবর্তন। দালালের দৌরাত্ম্য রুখতে এবার যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। যাদের শ্রমগামে উন্নয়ন দৌড়ে এগিয়ে যাচ্ছে মালয়েশিয়া, সেসব বিদেশি শ্রমিকের 1/3 বাংলাদেশি। বৈধ ও অবৈধ মিলিয়ে দেশটিতে কর্মরত শ্রমিকের সংখ্যাটাও 20 লাখেরও বেশি। কিন্তু সিন্ডিকেট, মানব পাচার আর শ্রম শোষণের তিক্ত অভিজ্ঞতায় গেল 2 বছর বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল দেশটির শ্রমবাজার। অচলাবস্থা কাটিয়ে বৃহস্পতিবার পুত্রজায়ায় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী আর রামানানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। ওই বৈঠকের পর সুখবর মিলল মালয়েশিয়ার শ্রমবাজার খোলার। কঠোর কিছু শর্তে সাজানো হয়েছে এবারের নিয়োগ প্রক্রিয়া। মধ্যস্বত্বভোগীদের দৈরাত্ম্য কমাতে পুরো প্রক্রিয়া এখন পরিচালিত হবে একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেমে। নতুন নিয়মে এখন থেকে অভিবাসন ও নিয়োগের সব খরচ বহন করবে নিয়োগকর্তা। আমরা যে আলাপ আলোচনা হয়েছে তাতে অনেকটাই আমরা ধরে নিতে পারি যে সকল সমস্যা আছে এটা ইনশাআল্লাহ আমাদের 2 দেশের কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে ইনশাআল্লাহ অতি সত্বরই এটা সমাধানের দিকে যাবে। শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, বাংলাদেশি প্রতিটি প্রবাসী যেন অধিকার এখানে সুপ্রতিষ্ঠিত হয়, মানবাধিকার যেন নিশ্চিত হয়, সেগুলো আমরা অবশ্যই এখানে কার্যকর করতে চাই। 2 দেশের সরকারের নীতি নির্ধারকদের বৈঠককে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশে ভিটেমাটি বিক্রি করে বিদেশে এসে আর কোনো প্রতারণায় সর্বশান্ত হতে চান না আর কেউই। সর্বোচ্চ বেতন বা সর্বোচ্চ সুযোগ সুবিধা যেন তারা প্রদান করে, সবকিছু জেনে শুনে এবং সঠিকভাবে সঠিক তথ্য নিয়ে মালয়েশিয়া আসার অনুরোধ জানাচ্ছি। নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সিন্ডিকেট মুক্ত, স্বল্প সময় এবং অল্প খরচে যেন মালয়েশিয়ায় প্রত্যেকটা শ্রমিক এই নতুন এমইউর মাধ্যমে আসতে পারে। ধাপে ধাপে বাজার খোলার পরিকল্পনায় এর মধ্যে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জানুয়ারির মধ্যে প্রায় 800 জন যাচাইকৃত কর্মীকে নির্মাণ খাতে পরীক্ষামূলকভাবে নিয়োগ দিয়েছে মালয়েশিয়া। ধারণা করা হচ্ছে আগামী 1 বছরে 30 থেকে 40 হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হবে দেশটিতে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। কোটিপতি হওয়া এখন কল্পনা নয়, বরং পরিকল্পিত। দৈনন্দিন কেনাকাটা, উদ্যোক্তা তৈরি থেকে বড় সম্পদ তৈরিতে গ্রাহকদের উৎসাহিত করে ব্যাংকগুলো এখন অভিনব সেবার মাধ্যমে তাদের পণ্য পরিকল্পনা করছে। এক সময় কোটিপতি হওয়ার স্বপ্ন মনে হলেও এখন তা হাতের মুঠোয়। আমানতকারীদের সঞ্চয়কে দীর্ঘমেয়াদী ও আরও লাভবান করতে এখন ব্যাংকগুলো লাখপতি, কোটিপতি, মিলিয়নিয়ার হওয়ার মতো স্কিম বাজারে ছাড়ছে। দীর্ঘমেয়াদী আমানতে চড়া মুনাফা। এই যে যাদের ইনকাম লেভেল বেড়ে যাচ্ছে, সেই ইনকামটা ব্যয় হচ্ছে কোথায়? ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে। খাবারের দোকান থেকে শপিং, দৈনন্দিন বিল পরিশোধ থেকে বিনোদনে লেনদেনে সাশ্রয়ের অফারে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রেখেছে ব্যাংক।
টাকা হাতে না রেখে দেশে বিদেশে দূরত্ব জয় করা প্লাটিনাম, গোল্ড, সিলভার সুতোর 4.25 কোটি এটিএম কার্ড এখন সবার ওয়ালেটে। আন্তর্জাতিক ফিনটেক ও ক্রেডিট ফ্যাসিলিটি আরও দামি করে তুলেছে। মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস প্রতি মাসে টাকা জমা দেয়া, কোয়ার্টারলি টাকা জমা দেয়া, এগুলো কিন্তু ব্যাংকের মোটামুটি স্ট্যাবল ফান্ড হিসেবে আমরা ট্রিট করি, কোর ডিপোজিটের কাছাকাছি। সুতরাং ব্যাংকের এই লক্ষ্যটা থাকাটা স্বাভাবিক, কারণ তাদেরকে যেহেতু বাংলাদেশে লং টার্ম ফাইন্যান্সিং করতে হচ্ছে। গাড়ি বাড়ি আপনিও করতে পারবেন। ঋণ দেয়ায় ব্যক্তির মোবাইল ফোন কেনা থেকে এমন বড় সম্পদ সৃষ্টিতে উৎসাহিত করছে ব্যাংক। এছাড়া ঋণ ছাড়েও স্টার্টআপে বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি ও উচ্চশিক্ষায় ঋণ ছাড়ের মতো খাতও থাকছে ব্যাংকের পরিকল্পনায়। বছরে বিভিন্ন সময় বেড়াতে যাচ্ছে, ওই সকল জায়গায় প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছে। আজকে আমাদের প্রাইভেট বিমান সার্ভিস আছে। এই এন্টারপ্রেনারশিপ বিল্ড আপ হওয়ার পিছনে ব্যাংক যে উদ্যোক্তা সৃষ্টি করছে সেই উদ্যোক্তাদের ভূমিকা আছে। অর্থাৎ সোসাইটি একটা পজিটিভ চেইন আছে এই আর্থসামাজিক চিত্র পরিবর্তন করার পেছনে। ব্যাংকে দাঁড়িয়ে থাকার কাউন্টার ফাঁকা। সময়কে এখন আরও দামি করে তুলেছে ডিজিটাল লেনদেন। হাঁটতে, চলতে, ফিরতে, প্রবাসে বা দেশে প্রান্তিকের মানুষকে যুক্ত করে ইনক্লুসিভ ইকোনমির সংজ্ঞায় এখন দেশে ডিজিটাল লেনদেন করেন 34% মানুষ, যেখানে 78% হয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে। গত এক দশকে ব্যাংকিং পণ্য বা সেবায় এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ব্যাংকগুলো ফিজিক্যাল শাখা কমিয়ে ফিনটেক সলিউশন এবং ডিজিটাল লেনদেনে নেমেছে। সবচেয়ে বেশি প্রতিযোগিতা হচ্ছে রিয়েল টাইম, দ্রুত এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করতে। বাংলাদেশ ব্যাংকও চাইছে আগামী 4 বছরে অন্তত 75% লেনদেন হবে ক্যাশলেস, যা ভবিষ্যতে শুধু টাকা ছাপাতে যে খরচ সেটিই কমাবে না, একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধ এবং লেনদেনের স্বচ্ছতাও নিশ্চিত করবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের রাক্ষংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হয়েছে অ্যান্টি পার্সোনেল মাইন ও সম্ভাব্য আইইডি। জব্দ করা হয়েছে ক্ষতিকারক দাহ্য রাসায়নিক। বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। তবে সীমান্ত এলাকায় আইইডি ও অ্যান্টি পার্সোনেল মাইন এবং দাহ্য রাসায়নিক চোরাচালানের প্রবণতা নতুন উদ্বেগ তৈরি করেছে। নাইকংছড়ি সীমান্ত সড়ক সংলগ্ন সৈন্য লাইনের কাছাকাছি বৃহস্পতিবার বিশেষ অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 5টি অ্যান্টি পার্সোনেল মাইন, 5টি সম্ভাব্য আইইডি, একটি মেটাল ডিটেক্টর, সোলার প্যানেল সহ নানা সরঞ্জাম। শুক্রবার সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, জননিরাপত্তার স্বার্থে উদ্ধারকৃত বিস্ফোরক সমূহ বালুর বস্তা দিয়ে সুরক্ষিত করা হয়েছে। ড্রোন এবং অন্যান্য সামগ্রী আছে। আমরা এই এলাকায় সার্চ করার জন্য আমরা যৌথভাবে কাজ করতেছি, বিজিবি এবং অন্যান্য সংস্থা। শীঘ্রই বের করতে পারবো। বের করলে আসলে এদের লক্ষ্য কি ছিল বা এদের উদ্দেশ্য কি ছিল। নাইকংছড়ি 22 সীমান্ত এলাকায়ও বিশেষ অভিযান চালায় 34 বিজিবি। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক পদার্থ। এদিকে উখিয়া বালুখালী সীমান্তের সৈন্যরেখায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা ক্ষতবিক্ষত হয়েছে। সীমান্তের নিরাপত্তা জোরদারের পাশাপাশি যে কোনো নাশকতা প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে জানিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা নববর্ষ বরণে চারুকাল অনুষদে চলছে নানা প্রস্তুতি। বৈশাখের প্রথম সকালকে বর্ণিল রূপ দিতে দিন রাত কাজ করছেন শিক্ষক শিক্ষার্থীরা। সোনার বাংলার গান গাই রে, বৈশাখ এলেই পটুয়া নাজিরের মনে আনন্দ খেলে যায়। বাংলা সংস্কৃতিকে বুকে লালন করেন বলেই বৈশাখ এলেই তার পটচিত্রগুলো সঙ্গে নিয়ে যুক্ত হন চারুকলার সঙ্গে। এবারের শোভাযাত্রায় স্থান পাচ্ছে মোরগ, দোতারা, পায়রা, হাতি ও ঘোড়ার মোটিফ। বাঁশ এবং কাঠের সাহায্যে ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে 5টি প্রতীকী অবয়ব। সৃষ্টি এবং উৎসবের আনন্দ এক সুতোয় মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই প্রাঙ্গণে। এত আয়োজন বাংলার নতুন বছর 1433 বরণে। বৈশাখের প্রথম সকালকে বর্ণিল রূপ দিতে দিনরাত এক করে কাজ করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এই নকশি কাঁথা হচ্ছে আমার জননী এবং জন্মভূমিকে আমি খুঁজে পাই। বিভিন্ন আর্টিস্টরা বাইরে থেকে আসছে, তারা ওয়াটার কালার করছে। অন্যদিকে জয়নুল গ্যালারির সামনে প্রতি বছরের মতো চলছে মাটির সরায় আলপনা আঁকা ও মুখোশ তৈরির কাজ। গাজীর পট বা এই যে লোকগাথা, এইগুলোর মোটিভটাকে আমি কাজে লাগিয়ে করার চেষ্টা করছি। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্য নিয়ে এবার রাজধানীতে উদযাপিত হবে বৈশাখ বরণ উৎসব।
বৈশাখকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মেতে উঠতে প্রহর গুনছে পুরো বাংলাদেশ। আর সেই আনন্দের পালে হাওয়া দিতে প্রস্তুত হচ্ছে বৈশাখী শোভাযাত্রার এই রঙিন আয়োজন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাজধানী বৈরুতের হামরা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মিস দীপালি। তিনি ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার চর সালেপুর গ্রামের বাসিন্দা। প্রাথমিক তথ্য অনুযায়ী একই হামলায় তার নিয়োগকারী সহ পরিবারের আরও 6 জন সদস্য প্রাণ হারিয়েছেন। স্থানীয় পুলিশ জানায় মরহুমার মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।